উপস্থিত বাংলাদেশ শান্তি দলের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জলিলউদ্দিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ শান্তি দল এবং প্রধান অতিথি আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ শান্তি দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদ। আর উপস্থিত আছেন বাংলাদেশ শান্তি দলের মহাসচিব জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আল মামুন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জোটের আহ্বায়ক জনাব মেজর আমিন আহমেদ আফসারি, অবসরপ্রাপ্ত ভাই। উপস্থিত আছেন আবুল আইস মোল্লা ভাই, মুক্তিযোগের আহ্বায়ক, বাংলাদেশ শান্তি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ডক্টর পিটি শর্মা বড়ুয়া। উপস্থিত আছেন আমাদের ইয়াংদের চেতনা জনাব ফজলুল হক ভাই, জাতীয় তরুণ সংঘ। উপস্থিত আছেন সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ, আমাদের বাংলাদেশ শান্তি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম ও ভালোবাসা। সবাই দয়া করে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশে আজকে দেশ ও দেশের মানুষের কথা ভাবার মতো বিগত সরকারগুলোর মধ্যে একটি লোক আমরা খুঁজে পেলাম না অন্তত। তাই বাংলাদেশ শান্তি দলের আত্মপ্রকাশ হয়েছে। আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশে যখন রাজনৈতিক ক্রাইসিসে পড়েছে, সেই বিগত 2013 সালে বাংলাদেশে যখন সর্বপ্রথম পানির ট্যাঙ্ক দিয়ে পানি মারামারি হয়েছে, সুপ্রিম কোর্টের গেট নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে, সেই 26শে ডিসেম্বর 2013 সালে তখনই বাংলাদেশ শান্তি দলের আত্মপ্রকাশ ঘটে। তো আমরা কেন আত্মপ্রকাশ করলাম, এটা আসলে বক্তব্য আকারে আমি বলতে চাচ্ছি না, এটা আমার অন্তরের একেবারে মনের মনিকটার কথা, যে দেশ ও দেশের মানুষের জন্য কেন এই দেশের মানুষ যারা নেতৃত্বে স্থানীয় আছে, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে, তারা কেন ভাবে না বাংলাদেশ স্বাধীনের বয়স আজকে 54 বছর চলে যাচ্ছে, অদ্যবধি আমরা এমন একটি রাষ্ট্রপতি পেলাম না যে রাষ্ট্রপতি আজকে বাংলাদেশের এই জনগণের কথা নিয়ে চিন্তা করে, এমন একজন প্রধানমন্ত্রী পেলাম না যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে, অদ্যবধি আমরা সেটা পেলাম না এখন পর্যন্ত। তাই আমরা এসেছি এই দেশ ও দেশের মানুষের কল্যাণের কাজের জন্য। এখন বক্তব্য যদিও দীর্ঘ সময় করা যাবে না, যত স্বল্প সময়ের মধ্যে পারা যায় আমি একটু আবৃত্তি আকারে বলছি যে বাংলাদেশের এই দুঃখ দুর্দশা নিয়ে যারা ভাবনা করে, যারা চিন্তায় মগ্ন থাকে, তারা এই একটি বড় কাজ, জাতীয় কাজ। এই জাতীয় কাজ কোনো ব্যক্তি বা কোনো ছোটখাটো সংগঠনের মাধ্যমে এগুলো হয় না, এগুলো রাষ্ট্র পরিচালনার কাজ যেহেতু অনেক বড়, অতএব একটা রাজনৈতিক দলের মাধ্যমে এটা করতে হয়। এভাবেই হয়ে আসছে এবং বিশ্ব এভাবেই চলছে। তাই এই বড় কাজ বিদায় আমরা দলের আত্মপ্রকাশ ঘটিয়েছি। অন্যথায় এর পূর্বে আমরা কিন্তু বিভিন্ন সংগঠনে কাজ করছি। আমাদের এই শান্তি দলের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনে, সামাজিক সংগঠন বিভিন্ন ভাবে আমরা কাজ করছি, এখনো করছি। তো এটা বড় কাজ বিদায় আমরা রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে নামছি যে দেশটাকে এইভাবে বিপদে ফেলে দিয়ে যায় না, দেশের মানুষের ধ্বংস এইভাবে ডেকে আনতে দেয়া যায় না। তাই আমরা আসছি। আমরা যদি বাংলাদেশের সকলের সহযোগিতা পাই, সকল সাধারণ জনগণের সহযোগিতা পাই, আমরা এদেশে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ শান্তি দলের নেতৃত্বে গোটা দুনিয়াকে আমরা দেখিয়ে দিতে চাই যে একটা রাষ্ট্র পরিচালনা যদি একজন মহৎ ব্যক্তির নেতৃত্বে থাকে, তাহলে ওই রাষ্ট্রে একটা লোক যাতে না খেয়ে থাকতে না হয়, একটা লোক যাতে বস্ত্রের অভাব না করে, একটা লোকেরও যাতে
বাসস্থানের অভাব না পড়ে। বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা এতই নাজুক, আমরা শুধু শহরে বসে দেখি বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে গেছে, বাংলাদেশ সে থাইল্যান্ড হয়ে গেছে, মালদ্বীপ হয়ে গেছে। কিন্তু আপনি এই ঢাকা সিটির কথাই আমি বলছি, বহুত রাত জেগে ফজরের আযান পর্যন্ত আমাদের টিম এই ঢাকা শহরে হাঁটছে এবং দেখেছি ঢাকা সিটির মধ্যে কয়টা গরিব লোক রাস্তায় ঘুমায়। আপনি যদি পাঁচতলা এসির মধ্যে থাকেন, তাদের খাদ্য বাসস্থানের ব্যবস্থা হয় না। হাজার হাজার কোটি টাকা আপনারা পাচার করে বিদেশে নিয়ে চলে গেছেন এবং এখনো যাচ্ছেন। কি পরিবর্তন পেলাম আমরা? মুক্তিযুদ্ধ করেছিল আমাদের পূর্বপুরুষ, আমাদের বাচ্চারা, এই জন্য। তারপরে যদি আপনি এই জুলাই আন্দোলন ধরেন 24-এর, এই জুলাই আন্দোলনের ফসল কি এখন যেভাবে চলছে সেটা আমরা কামনা করেছিলাম? আজও জুলাই আন্দোলন করতে গিয়ে আমার পায়ের ব্যথা এখনো ভালোভাবে জোরে হাঁটতে পারি না। এই জন্য করেছিলাম, আর আমার ভাইরা তো কত মারাই গেছে। এখন পর্যন্ত তার সঠিক সংখ্যা, এখনো যে সংখ্যা তালিকা গভর্নমেন্ট দিয়েছে, আমার মনে হয়, আমার সন্দেহ আছে এখনো আরো লোক এখানে প্লাস হবে। সব লোকের আসে নাই, কারণ মানুষের ঘৃণা জন্মাই গেছে। কি এক ফেসিস সরিয়ে, মানে বড়টারে সরিয়ে ছোটটারে সরিয়ে আমার বড়টা আসছে। আমরা বিষয় মনে হয় আমাদের বিষয়টা এরকমের হয়ে গেল। প্রথম ডক্টর ইউনূস সাহেব ভালোভাবেই দেশটা পদক্ষেপ নেওয়া দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এখন যেভাবে চলছে, এটা কি এভাবে একটা রাষ্ট্র হতে পারে? আমরা বাংলাদেশ শান্তির দল এবং আমাদের এখানে যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আমরা আমাদের দল তাদেরকে চিনে, তারাও ভালো মানুষ, তারাও দেশ এবং দেশের মানুষ নিয়ে ভাবে, এটা আমরা জানি। এই জেনে শুনে বুঝেই তাদেরকে আমরা এখানে দাওয়াত দিচ্ছি, দেখি দেশে একটা কি করা যায়। এইভাবে দেশটাকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া যায় না। তবে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলতে আইছেন না। কঠিন বিপদে পড়বে, এমন বিপদে পড়বে যেটা আপনাদের জানাও নাই, ধারণাও নাই, এমন বিপদ আপনাদের জন্য হতে পারে। আমাদের মহাসচিব সাহেব স্বাগত বক্তব্যে বলে গেছেন, এই দেশের মাটি অনেক গরম, আপনারা দেখেন না। আমার বলার কি আর বাকি থাকে? বাংলাদেশ গরম না ঠান্ডা? ভুল করে কেউ এই জমিকে টিকতে পারে নাই, নেস্তে নাবুদ হয়ে গেছে, ধ্বংসাত্মক হয়ে গেছে, এবং মানে আপনার এত নিন্দনীয় ভাবে তাদের মৃত্যু ঘটেছে যেটা ভাষায় প্রকাশ করতে লজ্জা পাচ্ছি। সেই দেশ কিন্তু এই দেশ মাওলানা ভাসানীর দেশ, এই দেশ হযরত শাহজালালের দেশ, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ সরফুদ্দিন শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হযরত গুলাম শাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শামসুল আজম আহমদুল্লাহ সাহেব ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শাহ সুলতান মাওলানা কামরুদ্দিন রুমি সাহেবের দেশ, এই দেশ শাহ সুলতান মাওলানা মাইসা রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের মাটিটা শুধু, এই দেশের প্রত্যেকটা বালুকণা পর্যন্ত অগ্নির চেয়েও উত্তপ্ত। এটা নিয়ে যদি কেউ সিমিনি খেলতে আসে, তাকে সিটকে ফালাই দেয়, মুহূর্তের মধ্যে বন্ধ করে আরেক পারে দেয় পড়বে, সে কেউ থাকতে পারবে না। দেখেন না, আপনারা বলেছিলেন পালায় না, কি ঘটনা অবস্থাটা ঘটেছে, তার পূর্বে যে কি ঘটেছে দেখেন নাই? আমরা এ ব্যাপারে হুঁশিয়ার করে দিতে চাই, বহির বিশ্বকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের উপরে যদি আপনারা কেউ কুদৃষ্টি দেন, সেই কুদৃষ্টি এখনো সময় আছে, আপনারা তুলে নেন। বাংলাদেশের জনগণের এমন প্রশিক্ষণ দেওয়া আছে, প্রশিক্ষণ দেওয়ার আমি মনে করি যখন যুদ্ধ লেগে যাবে তখন প্রশিক্ষণ দরকার হয় না। তার কারণ আপনারা একটা জিনিস বলবে, প্রয়োজন বাধা মানে না। একটা মা যখন প্রথম মা হয়, ওই বাচ্চাকে কিভাবে পোশাক পায়খানা করা যাবে, কিভাবে দুধ পান করা যাবে, সেটা কিন্তু ওই মাকে কেউ ট্রেনিং করে দেওয়া হয় না। বাংলাদেশ নিয়ে যদি বহির বিশ্বের কেউ সিনেমিনি খেলতে আসেন, বাংলাদেশে অসংখ্য সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যাই থাকুক না কেন, তারপরে অসংখ্য পরিমাণে আনসার ব্যাটালিয়ন আছে। আর যুদ্ধ করার শুধু অস্ত্র দিয়েই যুদ্ধ হয় না, আমরা মেধা দিয়ে এমন যুদ্ধ শুরু করব, যেই মেধার কাছে আপনারা আমেরিকা পর্যন্ত পরাস্ত হতে বাধ্য হবে।
সেই রহমত এবং সেই বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন। বলে কেন করবেন? কোরআনই বলা আছে মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু আমাদের দরকার আমরা মনে করি এবং আমরা